আচ্ছা, কি অবস্থা সবার? ভালো আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আপনাদের হচ্ছে মেইনলি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আমরা আজকে ওইটা সলভ করি, হ্যাঁ? কালকে তো আপনাদের এক্সাম হচ্ছে। কালকের পরে আবার অবরোধ দিছে, সো কালকের এক্সাম হয়ে আবার বন্ধ। আচ্ছা। সো টপিক তো এমনি সব ধরেন ব্রিফলি আগেই বলছি সবকিছু। ওটা রেকর্ডিং দেখে নিলেই হবে আপনাদের। আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আমাকে বলেন। একজন একজন করে বলেন যদি সমস্যা থাকে। আচ্ছা, যেহেতু মানে ফিজিক্যাল কাউন্সিলিং আর ওইভাবে দিতে পারি নাই, সো এই কারণে আর কি। বুঝতে পারছেন? প্রবলেম আছে কেন? প্র্যাকটিস করছেন? পড়াশোনা হইছে? শেষ হইছে? আচ্ছা, সকালেই তো পরীক্ষা, আপনাদের তো 11:30 থেকে পরীক্ষা। হ্যাঁ, বলেন কোনটা? হ্যাঁ, রেকর্ডিং থাকবে আসলে। যদি মিস করে ও দেখে নিবে, সমস্যা নেই। আপনার বা অন্যকে বলতে পারেন, শুরু করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারবো না। একটু তাড়াতাড়ি বলেন, সমস্যা থাকবে। কোয়েশ্চেন সলভ করতেছেন? কোয়েশ্চেন সলভ করেন। কোয়েশ্চেন সলভ করলে হচ্ছে যে ভালো প্র্যাকটিস হবে। হ্যাঁ, বলেন। কিছু বলতেছিলেন স্যার? এটা কালকে যেকোনো টাইমে আমার অফিসে যেয়ে জমা দিলেই হবে। আমি না থাকলেও সমস্যা নেই। আমি থাকলে থাকলাম, না থাকলে আমার ডেস্কে রেখে আসবেন বা অ্যাটেন্ডেন্টকে বলবেন যে আমার ডেস্কে রেখে দিতে, রেখে দিবে, সমস্যা নেই। ওটা এলএমএস এ দেওয়া আছে 6:36। কোনো স্পেসিফিক সমস্যা আছে কারো? কোনো কিছু নিয়ে বা কোনো টপিক নিয়ে? হুম, ইনভ্যালিড বলবেন। ওই যে ডলার সাইন রুলস হচ্ছে আন্ডারস্কোর বাদে কোনোটাই হচ্ছে আপনার ভ্যালিড না। সো যদিও ডলার সাইন হচ্ছে আপনার একসেপ্ট করে কম্পাইলার, কিন্তু এটা হচ্ছে যে রুলসের এগেইনস্টে, হ্যাঁ? সব কম্পাইলার এটা একসেপ্ট করে না। এই কারণে হচ্ছে এটা দিবেন না, মানে ইনভ্যালিড বলবেন। ঠিক আছে? শুধু আন্ডারস্কোর বাদে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড না। হুম, হ্যাঁ। হ্যাঁ, প্যাটার্ন নিয়ে বলেন কি সমস্যা? প্যাটার্ন তো ২ টাইপের বলছি। একটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার গুলো শিখবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার অ্যালফাবেট গুলা, বেসিক অ্যালফাবেট শিখবেন। কোয়েশ্চেন সহজ হইছে। তা তো অনেক বেশি অনেক কঠিন কিছু করতে হবে এরকম না ব্যাপারটা। জাস্ট বেসিক যেগুলা শিখানো হইছে বা যেই টাইপের সিটির কোয়েশ্চেনও তো আপনাদের আপলোড দিছে, ওটা সলভ করছেন? আচ্ছা, আমি একটা দেখাই, দাঁড়ান। ওগুলো মনে হয় পারছেন আপনারা। ওটা খুব একটা টাফ কিছু ছিল না। দাঁড়ান। দেখা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা। এই টাইপের মানে সবার হয়তো একটু চেঞ্জ ছিল। মানে ঘুরে ফিরে আরকি বেসিক ইয়াটা সেমই ছিল যে আপনার ম্যানুয়াল ট্রেসিং, আউটপুট বের করা এরকম ছিল অ্যারে থেকে। তারপর রাইটে প্রোগ্রাম ছিল আর মনে হয় প্যাটার্ন থেকে ১ টা ২ টা ছিল। সো এটা ১ম টা ছিল যে শো দ্য ম্যানুয়াল ট্রেসিং ফর দ্য গিভেন কোড সেগমেন্ট অ্যান্ড ফাইন্ড আউটপুট। এটা কিন্তু অনেক সহজ। ম্যানুয়াল ট্রেসিং অ্যাকচুয়ালি এখানে কিছুই হবে না। কারণ ম্যানুয়াল ট্রেসিং এ কি দেখাতে হয় যে এইখানকার এই কোডের মধ্যেকার ভ্যারিয়েবল গুলোর চেঞ্জ দেখাতে হয়। এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবলই চেঞ্জ হয় নাই। প্রিন্ট করা মানে কিন্তু চেঞ্জ করা না। এটা তো বলছি আগে যে ইকুয়াল সাইন যদি থাকে, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর মানে পোস্টফিক্স, প্রিফিক্স হোয়াটএভার। এগুলো যদি থাকে তার মানে হচ্ছে আমার ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে। ইকুয়াল সাইন না থাকলে ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস এখানে দেখেন এখানে কোথাও ইকুয়াল সাইন নেই। এখানে কি করতেছে? ফার্স্টে যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে ৫ টা এলিমেন্ট, বাট আমি এখানে ৬ টা এলিমেন্ট ইনপুট দিছি। তো এরকম ক্লাসে কিন্তু বলছিলাম যে যদি আমি বেশি দিই তখন অ্যাকচুয়ালি বাকিগুলো কনসিডারই করে না। ও হচ্ছে ৫ টা ইনপুট নেবে, ১৪ পর্যন্ত ইনপুট নেবে। ১৫ টা অ্যাকচুয়ালি কনসিডারই হবে না। কিন্তু আমি যদি লুপ চালাই, লুপের ক্ষেত্রে কি হয়? লুপ আমি ৫ বার, ১০ বার, ১২ বার যতবার ইচ্ছা ঘোরাতে পারি। যখন আমার ৫ টা এলিমেন্ট শেষ হয়ে গেছে তখন তারপরেও লুপটা শেষ হচ্ছে না, আরেকবার ঘুরতেছে। তখন জাস্ট ও কি করবে? এর পরের মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করবে। এখন এর পরের মেমোরি লোকেশনে কি আছে? একটা গার্বেজ ভ্যালু আছে। 15 কিন্তু ওখানে সেট হয় নাই। মানে একটা গার্বেজ ভ্যালু সেট হইছে। হুম?
তো গার্বেজ ভ্যালু যেহেতু সেট হয়েছে, ওই গার্বেজ ভ্যালুটা যদি 3 দিয়ে ভাগ না যায় তাহলে প্রিন্ট করবে, আদারওয়াইজ করবে না। সো অ্যাকচুয়ালি ওটা লেখারই দরকার নেই, আপনি শুধু হচ্ছে যেই ভ্যালুগুলো হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে না আপনি ওগুলো প্রিন্ট করবেন। করার পর আপনি চাইলে এটা বলে দিতে পারেন যে আপনার যেহেতু আপনার A5 বলে কিছু নাই, সো জাস্ট ওইখানে হচ্ছে জাস্ট ওই মেমোরি লোকেশনের ভ্যালুটা এক্সেস হবে, অ্যান্ড ওই গার্বেজ ভ্যালুটা যদি 3 দিয়ে ভাগ যায় ওটা প্রিন্ট হবে, 3 দিয়ে ভাগ না গেলে ওটা প্রিন্ট হবে না, ওটা প্রিন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, সো আপনি জাস্ট এই 4টা ওটাকে ইগনোর করে লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আউটপুট ছিল। আর ম্যানুয়াল ট্রেসিং যেটা বললাম, এখানে কোথাও কোডের কোথাও কিন্তু ইকুয়াল সাইন নাই। এখানে জাস্ট কি চেক করতেছে যে আমার এলিমেন্টটা 3 দিয়ে ভাগ যায় কিনা, ভাগ হলে প্রিন্ট করতেছে, ভাগ না হলে কিছু করতেছে না। সো আল্টিমেটলি এখানে আয়ের ভ্যালু ছাড়া আর একটা ভ্যালুও চেঞ্জ হয় নাই। ঠিক আছে? সো এটা খুবই সহজ একটা ম্যানুয়াল ট্রেসিং। জাস্ট আয়ের ভ্যালুগুলো লিখে দিলেই হয়ে গেল। আর এগুলোর তো কোনো চেঞ্জ নেই। দেখাতে হবে বাট কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, প্রিন্ট করবে। ভ্যারিয়েবলের আপনার চেঞ্জটা দেখাতে হবে। এখানে কিন্তু প্রিন্ট করুক বা না করুক আপনার অরিজিনাল ভ্যারিয়েবল তো চেঞ্জ হচ্ছে না। এআই কি চেঞ্জ হচ্ছে বা আই কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। সো আপনার তো ম্যানুয়াল ট্রেসিং এ কি দেখাতে হয়? ম্যানুয়াল ট্রেসিং এ তো আউটপুট দেখাতে হয় না। ম্যানুয়াল ট্রেসিং এ দেখাতে হয় যে ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা। এখানে কোনো জায়গাতেই ভ্যালু চেঞ্জ হয় নাই। সো যা ভ্যালু ছিল ওটা মানে ৫ টা ইটারেশনে ভ্যালু সেমই থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। না, না, ভাগ না গেলে হ্যাঁ, হ্যাঁ, নট ইকুয়াল টু না গেলে। ভাগ যেগুলো যাবে না সেগুলো প্রিন্ট করবে। আচ্ছা, এই তো। আর এটা রাইট এ প্রোগ্রাম, এটা আর অ্যান্সার কি দিব আপনাদের, এটা তো বুঝতেই পারতেছেন। ডিক্লেয়ার অ্যান ইন্টিজার অফ অ্যারে সাইজ 50, অ্যারে যেভাবে ডিক্লেয়ার করে 500। তারপর হচ্ছে এন একটা স্ক্যান করবেন একটা ভ্যারিয়েবল। তারপর হচ্ছে যে এন এর ভ্যালু যত হবে একটা লুপ চলবে ততবার, অ্যান্ড তত পর্যন্ত এলিমেন্টগুলো হচ্ছে স্টোর হবে অ্যারেতে। আচ্ছা, এটাই জাস্ট অ্যারের ইনপুট নেওয়া, এটা সেকেন্ডটা ছিল। আর থার্ডটা ছিল হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ নাম্বারস দ্যাট আর স্টোরড ইন অড নাম্বার ইন্ডাইসেস। এখানে যেটা বলছে যে খেয়াল করবেন, এখানে কি অড নাম্বার ইন্ডেক্স বলছে নাকি অড নাম্বারটা অড এটা বলছে, না ইভেন বলছে না অন্য কিছু বলছে, যে ইন্ডেক্স বলছে না ভ্যালু বলছে, এটা খেয়াল করবেন। ইন্ডেক্স বলে আপনার আইটাকে চেক করবেন, আর ভ্যালু বলে হচ্ছে অ্যারে আই, মানে অ্যারের নাম দিয়ে তারপরে ইন্ডেক্স মানে ভ্যালুটাকে চেক করবেন। হ্যাঁ, তো লুপের ভিতরে যেগুলো এই কন্ডিশন ফুলফিল করবে সেগুলোর হচ্ছে সাম এড করবেন। এখানে এভারেজ আসতে পারে, ম্যাক্সিমাম আসতে পারে, মিনিমাম আসতে পারে, অ্যাগ্রিগেট ফাংশনগুলো দেখবেন। ঠিক আছে? তারপর আর এটা বাদে যেটা বলছিলাম সেটা হচ্ছে সার্চ আর ডিলিটটা দেখবেন। সার্চ বলতে আমি ভ্যালু দিয়ে দিলাম অথবা ইন্ডেক্স বলে দিলাম, ওই স্পেসিফিক ইন্ডেক্সে বা ওই স্পেসিফিক ভ্যালুটা কোন ইন্ডেক্স আছে আমাকে সেটা প্রিন্ট করে দেখাবে। আর ডিলিটটা হচ্ছে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, ওই ভ্যালুটা ডিলিট করে দিবে। অথবা সার্টেন একটা কন্ডিশন দিয়ে দিল, এটা যারা ফুলফিল করে নাই সেগুলো ভ্যালু ডিলিট হবে, হোয়াট এভার। ওই একটা লুপের মধ্যেই ডিলিট আপনি চালাই দিলে ওই কন্ডিশনটা যতবার ফুলফিল হবে লুপটা এমনিতেই চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে ছিল প্যাটার্ন। প্যাটার্নে হচ্ছে যেটা বলছি যে ২ টা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনার শেপটা, যে এখানে যেভাবে আসে, যে উল্টা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এইভাবেই যাতে আসে। শেপের জন্য আলাদা মার্কস দিব। আর এরপরে হচ্ছে এটার ভিতরে কি লেখা আছে সেটা আপনার কনসার্ন। সো আগে হচ্ছে আমাকে শেপটা আনতে হবে। সো নরমালি হচ্ছে এই শেপটা আনার আগে আমাকে খেয়াল করতে হবে যে এখানে যে লেটার বা নাম্বার হোয়াট এভার যাই আছে সেগুলো কি ইনক্রিজিং হচ্ছে, মানে ইনক্রিজিং অর্ডারে না ডিক্রিজিং অর্ডারে। এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে। মানে প্রথমে হচ্ছে ৫টা ছিল, তারপরে ৪টা হয়ে গেছে, তারপর ৩টা, তারপর ২টা, তারপর ১টা। তার মানে আমাকে অবশ্যই আউটার লুপটা এখন এন থেকে শুরু করতে হবে। সো এটা এন থেকে 1 পর্যন্ত চলবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে এখানে কি প্রিন্ট হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে প্রিন্ট হচ্ছে আপনার এখানে যেটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার কলাম বা রো ওয়াইজ সেম জিনিস প্রিন্ট হচ্ছে এটা আপনি বলতে পারবেন না। ঠিক আছে? কারণ প্রথম লাইনে যা প্রিন্ট হইছে এরপরের বার ওইটা এক ঘর পর থেকে প্রিন্ট হচ্ছে। মানে একটা ভ্যালু কমে গেছে। জেড এর আপনার ASCII ভ্যালু যত, Y এর ASCII ভ্যালু তো তার থেকে কম। সো ভ্যালু কমে গেছে। X এর ASCII ভ্যালু আরো কম। সো পরের লাইনে আরো কমে গেছে। দ্যাট মিনস আপনার যে পরের লুপটা চলতেছে, যে এর লুপটা, ওটা হচ্ছে আপনাকে উল্টা চালাতে হবে। সো এটা হচ্ছে আগে আমরা কি করতাম 1 থেকে I পর্যন্ত চালাতাম। যদি উল্টা আসতো যে VWXYZ, WXY, মানে যদি এটা ইনক্রিজিং হতো তাহলে আমরা জে এর ভ্যালুটা 1 থেকে শুরু করে I পর্যন্ত চালাতাম। এখন জাস্ট I থেকে শুরু করে 1 পর্যন্ত চালাবো। আর এখানে ASCII ভ্যালুটা কি হবে? জেড এর ASCII ভ্যালু বের করবেন। হুম? যেটা আসবে সেটা হচ্ছে আপনার সেখান থেকে আস্তে, আস্তে জে এর ভ্যালুটাতে ডিক্রিজ হচ্ছে। সো J+85 দিলে সম্ভবত জেড আসে। তারপর এক, এক করে ভ্যালু কমতে থাকে। Y, X, W, হোয়াটএভার। হ্যাঁ? এভাবে প্রিন্ট হবে। সো আগে হচ্ছে শেপটা ইম্পর্টেন্ট, তারপরে দেখবেন ভিতরে কি লেখা আছে না লেখা আছে। আর এটা ছিল জাস্ট একটা আউটপুট বের করা। আপনাদের অ্যাকচুয়ালি প্যাটার্ন থেকে যেহেতু একটা কোশ্চেনই আসবে, এইটা অতটা নেসেসারি না। এটা জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম সেটার জন্য সিটিতে একটা কোয়েশ্চেন রাখছিলাম।
বাট এটা সমস্যা নাই। আর এটা তো আপনারা জাস্ট লুপ দেখলেই বুঝতে পারবেন যে আয়ের ভ্যালু এত হচ্ছে, জের ভ্যালু ক্যালকুলেট করবেন। তো হাতে কলমেই করা যায়। ক্যালকুলেট করার পর জের ভ্যালু যেটা আসতেছে সেটাই প্রিন্ট করবেন। তারপর আবার লুপ চলতেছে। এখানে আপনার জের ভ্যালু যেটা আসতেছে সেটা প্রিন্ট করবেন। তারপর আবার লুপ ঘুরবে, আয়ের ভ্যালু বাড়বে। এটা বেসিক্যালি আপনার জাস্ট কেউ যদি মানে প্যাটার্ন নাও বোঝে তারও সমস্যা নাই। সে হচ্ছে জাস্ট লুপ বুঝলেই হচ্ছে সেই আউটপুট প্রিন্ট করতে পারবে। তো এটা এমন কিছু না। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনাদের দেখতে হবে প্যাটার্ন। আর আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, ওটা সলিউশন অবশ্য করা হয় নাই। এটাই কিন্তু সহজ লাগছে আমার কাছে ওইটার থেকে। এখানে দেখেন কি প্রিন্ট হচ্ছে আপনার। এটা ওয়াই শিখাইছি না? এখানে অ্যাকচুয়ালি ওয়াই এরই আরেকটা ভার্সন এটা। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ১ম কলাম পুরাটা প্রিন্ট হচ্ছে। লাস্ট কলাম পুরাটা প্রিন্ট হচ্ছে। আপনারা কিন্তু ধরেন পুরা প্যাটার্নটা যদি ধরতে নাও পারেন, ধরেন এখানে অন্য কিছু আছে, অন্য মাঝখানে অন্য জায়গায় প্রিন্ট করা আছে। এট লিস্ট যতটুকু ধরতে পারছেন ওইটা লিখবেন। পুরাটা ধরতে পারেন নাই বলে যে কিছুই লিখবেন না, তাহলে কিছুই মার্কস পাবেন না। যতটুকু পারছেন অতটুকু লিখবেন। আপনি যদি এই ২টা জায়গায় স্টার আনার জন্য এই লাইন লিখতে পারেন বা কোড লিখতে পারেন, ওটার জন্য আলাদা মার্কস আছে। সো কোনো কিছু ছেড়ে আসবেন না। যতটুকুই বুঝতেছেন যেই কোয়েশ্চেনেরই অতটুকুই অ্যান্সার করবেন বা অতটুকুই অ্যাটেম্প্ট করবেন এট লিস্ট। ঠিক আছে? অ্যাটেম্প করলে মার্কস দেওয়া যায়। খাতা ফাঁকা থাকলে মার্কস দেওয়া যায় না। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার ভ্যালু কি হবে? একটা হচ্ছে ইফ জে ইকুয়াল 1, তাই না? প্রথমে হবে জে ইকুয়াল 1। জে মানে কি? এই যে কলাম, প্রথম কলামটা, প্রথম কলামে সবগুলো ঘরে হচ্ছে স্টার প্রিন্ট হচ্ছে। তার মানে জে ইকুয়াল 1 হলেই স্টার প্রিন্ট হবে শিওর। আচ্ছা, অথবা জে ইকুয়াল এন। জের ভ্যালু এন হলো মানে লাস্ট ভ্যালুটা হলেও হচ্ছে সবগুলো ঘরে স্টার প্রিন্ট হবে। তাহলে হচ্ছে আমার ২ সাইডের কাজ শেষ। এখন নিচের টানতে হবে। নিচের পুরা ঘরটা ৪ সাইডে থাকলে হচ্ছে আপনার জন্য সুবিধা। ওগুলো হচ্ছে সরাসরি 1 বা n হয় ভ্যালু। দেখলেই বোঝা যায়। এখন হচ্ছে এই ঘরটা। এখানে হচ্ছে i এর ভ্যালু কি? n। i এর ভ্যালু যখন n তখন সবগুলো ঘরে স্টার প্রিন্ট হবে। সো অথবা i ইকুয়াল যখন n। এই ৩ টা একেবারে সহজ কন্ডিশন। এখন আপনার জন্য হচ্ছে এই ২ টা একটু চ্যালেঞ্জিং রাখতে পারে। এই ২ টা হচ্ছে y পড়ানোর সময় শিখাইছিলাম। এই ২ টার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটা কিন্তু আমার পুরা ফিগার জুড়ে কিন্তু এই প্যাটার্নটা আসে নাই, যে এই ডায়াগোনাল বরাবর পুরাটা আসে না, এই ডায়াগোনাল বরাবরও পুরাটা আসে না। এটা আসছে কোন পর্যন্ত? অর্ধেক পর্যন্ত। এই ঘরটা কিন্তু আমাদের অর্ধেক ঘর n/2। ঠিক আছে? অ্যাকচুয়ালি n/2+1, কারণ যেহেতু ইন্টিজারের ডিভিশন হচ্ছে। এখানে কিন্তু আপনার n/2 এর ভ্যালু কত? উপরে লিখি। এখানে হচ্ছে আপনার n এর ভ্যালু যদি ধরেন 5 হয়, তাহলে n/2 এর ভ্যালু হবে 2, তাই না? যেহেতু ইন্টিজারের ডিভিশন হচ্ছে। সো দ্যাট মিনস আমার মাঝখানের ঘরটা কত নাম্বার ঘর? ১, ২, ৩, ৪, ৪ নাম্বার ঘর। আচ্ছা এখানে, আচ্ছা সরি, উপরেরটা দেখে বুঝাই। ১, ২, ৩ নাম্বার ঘর। সো আমি কিন্তু n/2 করলে 2 পাবো। সেটা কিন্তু আমি ডিজায়ার্ড ঘর না, যেটা আমি চাচ্ছি। সো অ্যাকচুয়ালি আমাকে মাঝখানের ঘরটা বুঝাতে গেলে কি করতে হবে? n/2+1 এটা লিখতে হবে। কারণ এটা লিখলে আমার কাছে 3 আসে। ঠিক আছে? আমি একটা প্যাটার্ন দেখবেন। ২ টা একসাথে যদি করতে চান সমস্যা। আপনার একটা হয়ে গেলে অন্যটা এমনিতেই হবে। একটার জন্য বুঝবেন যে কি করতে হবে। তো এখানে হচ্ছে আমার n/2+1 করলে আমি মাঝখানের ঘরটা পাচ্ছি। কারণ আমাকে তো ওকে বুঝাতে হবে যে মাঝখানের ঘর পর্যন্ত এই কাজটা করবা। মাঝখানের ঘর পার হয়ে গেলে আর তোমার আর এই কাজটা করার দরকার নেই। সো মাঝখানের ঘর পর্যন্ত এই কাজটা করবা। এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওকে বলতে হবে যে i এর ভ্যালু যদি লেস দেন ইকুয়াল n/2+1 হয় তাহলে এই কাজটা করো। তাহলে কি কাজ করবে? ওকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। আমি কিন্তু জে এর ভ্যালু বলে দেই নাই। জে এর ভ্যালু না বললে বুঝবে কিভাবে যে আমি কোথায় স্টার প্রিন্ট করব? সো এখানে অ্যাকচুয়ালি একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। যে আমি এখানে শুধু i এর ভ্যালু বলছি। যে i এর ভ্যালু যখন n/2+1, দ্যাট মিনস এই ঘরটা অ্যান্ড এই ঘরটা, তখন আবার জে এর ভ্যালু বলে দিতে হবে। তারপর ২ টা কোঅর্ডিনেট যখন ও পেয়ে যাবে তখন হচ্ছে স্টার প্রিন্ট করতে পারবে। আর এগুলোর জন্য আমার লাগে নাই। কেন লাগে নাই? কারণ এখানে অ্যাকচুয়ালি i এর ভ্যালুটা আমার ম্যাটারই করে নাই। j = 1 হলেই প্রিন্ট। i এর ভ্যালু সবগুলোতে এটা প্রিন্ট হইছে। সো এই কারণে তখন আমাকে i টা মেনশন করে দিতে হয় নাই। বাট এটার ক্ষেত্রে হচ্ছে আমার i এর ভ্যালুও লাগবে, j এর ভ্যালুও লাগবে। এইজন্য হচ্ছে আমি আগে i টা মেক সিওর করে নিলাম যে i টা কি হবে। যদি কখনো দেখেন যে এরকম সিম্বল আছে, যে এরকম উল্টা এই সিম্বলটা তো উপরের দিকে, ধরেন এরকম আছে। তার মানে কি? এখানে হবে লেস দেন এর জায়গায় গ্রেটার দেন হবে। বুঝতে পারছেন? ৩, ৪, ৫ এই ঘরগুলো তখন প্রিন্ট হবে। আচ্ছা যাই হোক, তো আমরা আগে এটা করি। সো এখানে হচ্ছে তাহলে আমি এনশিওর করলাম যে এতটুকুর মধ্যে আমরা এখন আছি, যে i এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল n/2+1। এখন j এর ভ্যালুগুলো কি কি? j এর ভ্যালু হচ্ছে এই ২ পাশ দেখার দরকার নেই। এই ২ পাশ তো অলরেডি প্রিন্ট হয়ে গেছে। j = 1 যখন দিছেন, j = n যখন দিছেন, ওটা তো এমনিতেই প্রিন্ট হয়ে গেছে। ওই ২ টা বাদ।
আমাদের কনসার্ন হচ্ছে এই যে মেজর ডায়াগোনালটা, এই মাইনর ডায়াগোনালটা। সো এই ডায়াগোনাল বোঝানোর জন্য আমাদের কন্ডিশন আমরা কি শিখছি, যে আই এর ভ্যালু যখন এইটা অ্যান্ড, এখানে কিন্তু অর দিলে হবে না, অ্যান্ড দিতে হবে। কেন? কারণ আই এর ভ্যালু চেক করতেছি, জে এর ভ্যালু চেক করতেছি। সো আই এর ভ্যালু যখন এটা, জে এর ভ্যালু হচ্ছে আমার ইকুয়াল ইকুয়াল আই, এইটা একটা কন্ডিশন। তাহলে আমি কি পাইলাম, এই যে এই মেজর ডায়াগোনাল বরাবর এটা 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 এই তিনটার জন্য পেলাম, এই যে এই বরাবর তিনটা। আচ্ছা, আবার আরেকটা কন্ডিশন আমার কিসের জন্য লাগবে, এই যে যে এটার জন্য লাগবে, হ্যাঁ এটার জন্য লাগবে। সো আয়ের ভ্যালু যখন আপনার লেস দেন অর ইকুয়াল n/2 + 1, তখন হয় জে এর ভ্যালু হচ্ছে ইকুয়াল ইকুয়াল আই হতে হবে, অথবা জে এর ভ্যালু ইকুয়াল ইকুয়াল n-i+1 হতে হবে, সরি n-i+1 হতে হবে। ঠিক আছে, এটা অনেকে হচ্ছে ওয়ানটাকে, সরি আইটাকে ওই পাশেও নিয়ে যায়, যে i প্লাস জে ইকুয়াল n+1, এটা তো হবে, সমস্যা নেই, যে কন্ডিশন যে কোনো একটা, মানে এই জিনিসটা বুঝাতে পারলেই হলো। ঠিক আছে, এটা আবার বড় হাতে লিখছি, হ্যাঁ এটা। সো এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা যখন হচ্ছে, অ্যান্ড ওই টাইমে অবশ্যই আয়ের ভ্যালু হচ্ছে লেস দেন ইকুয়াল n/2 + 1 থাকতে হবে। এই কয়টা কন্ডিশনে শুধুমাত্র আমরা স্টার প্রিন্ট করব। সো ইফ এই কন্ডিশনটা যদি আপনি বলতে পারেন, অ্যাকচুয়ালি আপনার এখানে এইটাই মেইন, এই লাইনটাতেই আপনার অ্যাকচুয়ালি 5 মার্কস আছে। মানে আপনার ফর লুপ তো এমনিতেই আপনার 1 থেকে n পর্যন্ত চলবে, দুইটা ফর লুপই চলবে। সো এখানে ফর লুপ ম্যাটারই করে না, এখানে জাস্ট ম্যাটার করে ইফ এর কন্ডিশনটা আপনি ধরতে পারতেছেন কিনা। এন্ড আরো সহজ কিভাবে, অ্যাটলিস্ট আপনি কিছুটা তো ধরতে পারবেন। আপনি যদি ধরুন এই দুইটা নাও ধরতে পারেন, আপনি কিন্তু হচ্ছে আপনার এই প্রথমটা, লাস্টেরটা, লাস্ট রো ফার্স্ট লো, এগুলো কিন্তু ধরতে পারবেন। শুধু এইটার জন্য আপনাকে আর কতই মার্কস কাটা যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমি বলি যে অ্যালফাবেট ইয়ে করা সহজ, কারণ এখানে আপনার ফর লুপ ভুল হওয়ার চান্স নাই। কিন্তু আপনি যদি একটা এমনি নর্মাল প্যাটার্নে যায়, ওখানে কিন্তু আপনার ইয়ে ভুল হয়ে যাবে। আপনার যদি ফর লুপটা ভুল হয়, আলটিমেটলি আপনার শেপও আসবে না, ভিতরে লেখা তো আসবেই না। সো আলটিমেটলি ওখানে জিরো, কিছুই নেই, আপনি কিছুই করতে পারেন না। এই জন্য বলি যে অ্যালফাবেটগুলো প্র্যাকটিস করবেন, কমনগুলা। অ্যালফাবেট থেকে যদি আসে, তাহলে হচ্ছে আপনার এটা সবাই অ্যান্সার করতে পারবে, না অ্যান্সার করতে পারার কোনো কারণ নেই। ঠিক আছে, সো কমন অ্যালফাবেটগুলো প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, এখানে ইফের কন্ডিশন যখন হইলো, তখন হচ্ছে আপনারা লিখবেন যে এখানে প্রিন্ট এফ, ধরেন এখানে কি প্রিন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি স্টার প্রিন্ট হচ্ছে, কিছুই না, স্টার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট এফ স্টার। আর এলস এটা যদি না হয়, প্রিন্ট এফ স্পেস, শেষ। এটাই হচ্ছে আপনার এই পুরা কোডের মেইন জিনিস, এলস প্রিন্ট এফ স্পেস। বুঝতে পারছেন? সেগুলো কঠিনভাবে দেখবেন না, আগে ইজি জিনিস প্র্যাকটিস করে যাবেন। শোনেন, আপনি যদি ধরেন এক টপিকে সব কিছু দেখতে যেয়ে বাকি টপিকগুলো দেখতে না পারেন, ওটা কিন্তু সমস্যা। অ্যাটলিস্ট সব টপিকের বেসিক জিনিস কভার করে যাবেন, কারণ দেখা যাবে একটা সহজ জিনিস আসছে, আপনি এটা করতে পারেন নাই। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে সব জিনিসের বেসিক আগে কমপ্লিট করে যাবেন, তারপরে আপনি স্পেশাল কিছু দেখেন, অন্য কিছু কঠিনগুলো দেখেন। অ্যাটলিস্ট সহজ জিনিস যাতে ভুল না হয়, সহজ জিনিস ভুল হলে বেশি আফসোস লাগবে। ঠিক আছে, আর কোশ্চেন অতটা কঠিন হয় না, বললামই তো কোশ্চেন সহজ হয়েছে। সো আপনারা যতটুকু পড়াইছি ওটুকু যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যান, কোনো সমস্যা হবে না, বুঝছেন? এই হচ্ছে প্যাটার্ন। এখন বলেন, আর কোনো সমস্যা আছে? আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? হুম, কোনটা নিয়ে বলেন। কি ম্যানুয়াল ট্রেসিং? ও আচ্ছা, আচ্ছা ফ্লো চার্ট, ফ্লো চার্ট হচ্ছে আপনার দাঁড়ান, ফ্লো চার্ট থেকে হচ্ছে দুই রকমের কোশ্চেন, একটা হচ্ছে আপনার, সরি ব্যাপার, লিখাই যাচ্ছে না, ব্যাপারটা কি?
রে লেখা আসতেছে না কেন? বুঝলাম না কি সমস্যা। আমার রিচাপ হয়ে গেছে। এটা কি মিটের সমস্যা? ট্রাই করি। আচ্ছা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লো চার্ট। ফ্লো চার্টে হচ্ছে আপনার ২ রকমের আসতে পারে। একটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টাইপের কোয়েশ্চেনগুলো যেরকম হয়, যে নরমালি এটা হচ্ছে আপনার সিরিজ থেকে আসে। সিরিজ একটা দিয়ে দিবে, যেকোনো সিরিজ। সেখান থেকে তো বলল যে আপনাকে ফ্লো চার্ট আঁকতে। সেগুলো তো দেখাইছি। হ্যাঁ? ওগুলো জাস্ট ফর লুপ দিয়ে করে ফেলা যায়। সেটাতে সমস্যা নেই। আর আরেকটা আসতে পারে কি, কোড দেওয়া আছে আপনার। মানে একেবারে সি এর কোডটাই দিয়ে দিছে। দিয়ে আপনাকে বলছে যে এখান থেকে ফ্লো চার্ট আঁকার জন্য। ঠিক আছে? সো কোডের ক্ষেত্রে আপনাকে কি শিখতে হবে? কোডের ক্ষেত্রে আপনাকে শিখতে হবে যে প্রত্যেকটা সিম্বলকে কিভাবে চেঞ্জ করে। সিম্বল বলতে হচ্ছে বিশেষ করে ইফ এলস মানে কন্ডিশনালস গুলা, অথবা হচ্ছে আপনার লুপ গুলা। ফর লুপ থাকলে কিভাবে চেঞ্জ করব, ডু ওয়াইল থাকলে কিভাবে লিখবো, ওয়াইল থাকলে কিভাবে লিখবো। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট বেসিক, আর কিছু না। যেমন হচ্ছে আপনার যদি ফর লুপেরটা তো অনেকবার দেখাইছি। ফর লুপে যদি এরকম থাকে, কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্স লিখবেন। ফার্স্টে হচ্ছে i ইকুয়াল টু 0 আসবে, তারপর আপনার কন্ডিশন আসবে, তারপর হচ্ছে এখানে এটা কিন্তু কিছু একটা বলবে যে কিছু একটা করো। হ্যাঁ, আই প্লাস প্লাস হোয়াট এভার কিছু একটা তো বলবে। সো ওই কাজগুলো হচ্ছে এর পরে হবে, এটার পরে হবে, এটার পরে হবে। যা যা করতে বলছে করলাম। করার পরে হচ্ছে আমাকে এটা নিচেও লিখতে পারেন, সমস্যা নেই। আই প্লাস প্লাস করতে হবে। আই প্লাস প্লাসের পর আবার যে কন্ডিশন চেক করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ইয়েস হতে থাকবে এই লুপ ঘুরতে থাকবে। আর যখনই এটা নো হয়ে যাবে দ্যাট মিনস আপনি লুপ থেকেই বের হয়ে গেছেন। হয় এটা এন্ড হবে অথবা কিছু একটা প্রিন্ট করবে, এই টাইপের জিনিস নরমালি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফর লুপের স্ট্রাকচার। মানে যাই থাকুক না কেন আপনার এইভাবে করতে হবে। আর যদি নেস্টেড ফর লুপ থাকে তাহলে হচ্ছে আপনার প্রথমে এই যে একটা লুপ শুরু হলো, এটা ইয়েস হয়ে সাপোজ হচ্ছে এই জায়গাতে আরেকটা ফর লুপ দিয়ে দিছে। তার মানে হচ্ছে আপনার ইয়েস হওয়ার পরে কি আবার একটা এক্সপ্রেশন, যেখানে ধরেন যে ইকুয়াল টু 0, তারপরে আবার হচ্ছে আপনার লুপ শুরু হয়ে গেছে। এরকম হবে। হ্যাঁ, এটা নো হলে বের হয়ে যাবে, এটা নো হলে বের হয়ে যাবে। এরপর ওয়াইলের জন্য দেখাইছি। ওয়াইল থাকলে কিরকম হয়? ওয়াইল থাকলে হচ্ছে উল্টা। প্রথমে হচ্ছে আপনার এক্সপ্রেশনটা, যে i ইকুয়াল টু 0 বা হোয়াট এভার। অনেক সময় এক্সপ্রেশন থাকেও না, না থাকলে নাই। কোডে যদি না থাকে লেখার দরকার নেই। তারপর হচ্ছে ওয়াইল শুরু হলো। ওয়াইল শুরু হওয়া মানে হচ্ছে আপনার কন্ডিশন সরাসরি। কন্ডিশন হলো, কাজ করলাম, কাজ করা শেষে হচ্ছে আই প্লাস প্লাস করলাম বা আই মাইনাস মাইনাস করলাম, করে আবার এটা প্রথম থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি ওয়াইল লুপ আর ফরের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স এটাই যে অনেক সময় হচ্ছে এটা আপনার অ্যাবসেন্ট থাকে, এটা থাকে বা থাকে না। হ্যাঁ, এরকম। হ্যাঁ বলেন। ইনফিনিটি লুপ আপনাকে অ্যাকচুয়ালি দিবে না, কারণ তাহলে কোডটা ভুল আছে। ঠিক আছে? কারণ ইনফিনিটি লুপ থাকলে তো আপনার একসময় মেমোরি ওভারফ্লো হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সো এখানে একটা টার্মিনেটিং কন্ডিশন অবশ্যই দিবে। হ্যাঁ, এরকম দিতে পারে যে while ধরেন 1, হ্যাঁ, বা while true কিছু একটা করো, if কিছু একটা n equal 0 ব্রেক, এরকম দিতে পারে। ঠিক আছে? সো তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনার while এখানে হচ্ছে জাস্ট হচ্ছে ট্রু লিখে রাখবেন। ট্রু মানে এটা অলওয়েজ ট্রু। আপনার while শুরু হলো, এটা হচ্ছে অলওয়েজ ট্রু। ট্রু হওয়ার পরে এই জায়গাতে হচ্ছে আপনাকে একটা if এর কন্ডিশন চেক করতে হবে যে n ইকুয়াল 0 কিনা। যদি n ইকুয়াল ইয়েস হয় তাহলে হচ্ছে আপনি কি করবেন? প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছেন। ব্রেক করা মানে কি? প্রোগ্রাম থেকে বের হওয়া না, মানে লুপ থেকে বের হয়ে যাওয়া। লুপের পরে যেই লাইনটা আছে, লুপ ব্রেক হওয়ার পর যেই লাইনটা হওয়ার কথা সেই লাইনটা এখানে হবে। আর যদি নো হয় তার মানে হচ্ছে কি কাজগুলো হবে, কাজ হওয়ার পরে হচ্ছে আপনার আই থাকলে প্লাস প্লাস হবে। তারপর আবার হচ্ছে এটা এখানে যাবে। আবার এখান থেকে শুরু হতে থাকবে। বুঝতে পারছেন? ইনফিনিট লুপ থাকলে এরকম। আর ডু ওয়াইল থাকলে হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে ইফ এর কন্ডিশনটা দেখেন। এখানে কিন্তু ব্রেকের কন্ডিশন কি ইফ এর মধ্যে দেওয়া থাকবে। যদি ওয়াইল এর ভিতরে ট্রু দেওয়া থাকে, কোনো কন্ডিশন না থাকে, তার মানে অবশ্যই ভিতরে কোথাও ইফ দেওয়া থাকবে। কারণ তাহলে কোডটা ভুল হবে। এটা তো আপনার কখনো এক্সিকিউট করবে না তাহলে। ঠিক আছে? সো ইফ যদি দেওয়া থাকে তার মানে ওয়াইলে আমি ঢুকলাম, ওয়াইল তো সবসময় ট্রু হচ্ছে। ওয়াইলে ঢুকার পরে আমি ইফ পাচ্ছি। সো এই জায়গাতে হচ্ছে আপনার আরেকটা
কন্ডিশন চেকের ব্যাপার আসতেছে যে n = 0 কিনা। n যদি = 0 হয় তাহলে আপনাকে ব্রেক করতে বলতেছে না? তাহলে হচ্ছে ধরেন লুপের ভিতরে আরো কিছু কাজ আছে, কিছু একটা হোয়াটএভার আমি জানি না, এখানে প্রিন্টএফ কিছু একটা করা আছে। লুপের বাইরে হচ্ছে লুপ যেখানে শেষ হয়ে গেছে সেখানে সাপোজ একটা লাইন আছে যে প্রিন্টএফ সাম বা কিছু একটা, তারপর প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি যখন এই যে = নো চাপতেছেন তার মানে কি আপনি এই ব্র্যাকেটে পৌঁছায় গেছেন। n = 0 হয়ে গেলে আপনার এখানে ব্রেক হয়ে গেছে, তার মানে আপনি এই ব্র্যাকেটে পৌঁছে গেছেন। এই ব্র্যাকেটের পর যেই কথাটাই বলা থাকবে আপনি সেই কাজটাই করবেন। তার মানে n = 0 হলে হচ্ছে আপনি প্রিন্ট করবেন এখানে সাম, তারপর হচ্ছে আপনি প্রোগ্রামের এন্ডে পৌঁছে গেছেন। এরকম আর কি, বুঝতে পারছেন? এই ব্র্যাকেটের পরে যা আছে সেটা করবেন, ওয়াইলের ব্র্যাকেট শেষ হয়ে যাবে ওখানে। আর যদি এটা না হয় তাহলে হচ্ছে কি, তাহলে এখানে যা যা করতে বলছে যে আপনার i++ বা যা যা করতে বলছে যে প্রিন্টএফ, এগুলো করবেন। করা শেষ হয়ে গেলে হচ্ছে এই ব্র্যাকেটটা যখন পাবেন তার মানে হচ্ছে আবার এটা লুপের প্রথমে চলে যাবে। সো এটা ঘুরে আবার লুপ থেকে শুরু হয়েছে, এই ট্রু থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? ঠিক আছে? কনফিউশন আছে এখানে কোনো? ঠিক আছে। আচ্ছা, আর ডুয়েল যদি থাকে, ডুয়েল মানে হচ্ছে আগে কাজটা করো। ধরেন আপনার while এ যেটা ছিল, while এ হচ্ছে এই যে এই কাজগুলো যে আছে, এই কাজগুলো আগে করব। তারপরে যে while এর কন্ডিশন চেক করব। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে আগে স্টেটমেন্ট গুলো লিখতে হবে। ধরেন যদি এরকম কোনো ডুয়েল থাকে যে i = 0, ডু printf %di sum equal i+j, হোয়াটএভার আমি ইচ্ছা মতো লিখতেছি। ডু শেষ হয়ে গেল, তারপর হচ্ছে while চেক করতেছে i is less than 10 সাপোজ, তারপর সেমিকলন শেষ। আর এটার আগে হচ্ছে নরমালি হচ্ছে আইটা প্লাস প্লাস করা হয়। সো এইটা জাস্ট দেখে দেখে করবেন যে ধরেন আপনার এখানে i = 0 আসলো, i = 0 আসার পরে কিন্তু আমি while এর কন্ডিশন দিব না, আমি যেটা পাইছি সেটা লিখবো, ডু। এখানে হচ্ছে আপনার প্রিন্ট i, তারপর হচ্ছে সাম ইকুয়াল i+j, তারপর হচ্ছে i++, তারপরে যে কন্ডিশন চেক করতেছে যে i is less than 10 কিনা। যদি ইয়েস হয় তাহলে এটা আবার কোথা থেকে শুরু হবে, এই এখান থেকে শুরু হবে। আর যদি নো হয় তাহলে লুপ থেকে বের হয়ে গেছেন। এরপর আপনার যা করা থাকবে সেটা করবেন, প্রিন্টএফ জে সাপোজ বা প্রিন্টএফ সাম। সো এখানে প্রিন্ট সাম শেষ, এন্ড, এরকম। সো বেসিক স্ট্রাকচারগুলো জাস্ট শিখবেন। আর অনেকে হচ্ছে সুইচ কেস নিয়ে কোয়েশ্চেন করছেন। সুইচ কেস কিছু না, ওটা ইফ এলস এর মতোই। বলেন। হুম, তাহলে হচ্ছে ধরেন ইফটা তো অবশ্যই আপনার ডু এর ভিতরে থাকবে, তাই না? বাইরে তো আর থাকবে না। ধরেন এখানে আছে ইফ i = 0, সাম ইকুয়াল i+j, সাপোজ এরকম আছে। তাহলে হচ্ছে আপনার এই সাম i+j এর আগে কি লাগাতে হবে, এখানে একটা ইফ এর কন্ডিশন লাগাতে হবে যে i = 0 কিনা। যদি 0 হয় তাহলে হচ্ছে সাম i+j হবে, আর যদি না হয়, নো হয়, তাহলে হচ্ছে আপনার এটা এখান থেকে এখানে চলে যাবে। এটা ইয়েস হলে এখানে আসবে, নো হলে এখানে আসবে। এই তো ইফ এলস তার লুপ না যে আপনাকে আবার ঘুরে এখানে ফেরত আসতে হবে। ঠিক আছে? ইয়েস হলে এক জায়গায় যাবে, নো হলে আরেক জায়গায় যাবে, শেষ। অ্যাকচুয়ালি নো না, এখানে তো অ্যাকচুয়ালি এলস দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা আমি এটা মুছি ঠিক করে সুন্দর করে দিই। হুম, ধরেন প্রিন্ট আই, হ্যাঁ, তারপরে ইফ আসতেছে একটা, তাহলে আপনার ইফ ব্লক একটা দিলেন যে i = 0 কিনা, যে ইয়েস হলো সাপোজ, হ্যাঁ i = 0 হয়েছে, তাহলে হচ্ছে আপনি কি করলেন, সাম ইকুয়াল টু i+j করলেন। আর হচ্ছে যদি এলস হয়, এলসে তো আমি কিছু বলিই নাই। সো এটা ইয়েস হোক বা নো হোক, দুইটার ক্ষেত্রেই কি হবে, এটা এসে দুই জায়গা থেকে i++ করবে। i++ করার পরে হচ্ছে এটা বাকি কাজ করবে, বুঝতে পারছেন? জাস্ট ওই জায়গা থেকে দিবেন। আপনার যেই লাইনের পর যেই লাইন আছে আপনি জাস্ট দেখে দেখে ওই ব্লকটা আঁকবেন। যেমন আমি প্রথমে প্রিন্টএফ জিনিসটাকে একটা স্টেটমেন্ট আমি আঁকছি। আঁকার পরে হচ্ছে যে আমি এখানে দেখতে পাইছি যে একটা ইফ ব্লক আছে, তাহলে আমি একটা ইফ ব্লক আঁকছি। তারপরে এটা ইয়েস হলে কি করছে, এই লাইনটা প্রিন্ট করছি, ইয়েস হলে আমি এই লাইনটা প্রিন্ট করছি। তারপরে ব্র্যাকেট শেষ হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে যে আপনার এখানে নো বা এলস এর জন্য কিছু বলা নাই। না থাকলে না, এরপরে যেই লাইন আছে এখান থেকে ওই লাইনে যাবে, এখান থেকে ওই লাইনে যাবে। সো জাস্ট দেখে দেখে আঁকা। কোড থাকলে আপনার জন্য সহজ, জাস্ট দেখে দেখে আঁকা, আর কিছু না। হুম, কোড থাকলে সমস্যা না। হ্যাঁ, আর না হলে ওটা থেকে তো আমি তো স্পেসিফিক করেই দিছি যে সিরিজ আসবে, শুধু শুধু সিরিজগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে সিরিজেও হচ্ছে ধরেন আপনার বেসিক স্ট্রাকচার তো আপনি জানেন, লুপ কিভাবে চলে, কন্ডিশন কিভাবে বসাতে হয়, তারপর স্টেপগুলো লিখতে হয়। আপনি যদি আপনার ওই যে কমন যে টার্মটা থাকে সেটার ইকুয়েশনটা যদি ধরতে নাও পারেন, আপনি তো বাকি পুরা স্ট্রাকচারটাই জানেন, পুরা স্ট্রাকচারটা আঁকবেন। জাস্ট ওই জায়গাটা আপনি ফাঁকা রাখলেন বা আপনি যা বুঝছেন, যাই মাথায় আসছে সেটাই লিখে দিলেন। ঠিক আছে? ওটার জন্য আপনি
বেশ ভালো মার্কসই পাবেন। ঠিক আছে? সো আগে হচ্ছে আপনি ইয়াটা ক্লিয়ার করবেন যে ফ্লো চার্টের প্রত্যেকটা সিম্বলের মিনিং কি, কোন সিম্বলটা থাকলে কি আঁকতে হয়। হ্যাঁ? আর সুইচ কেস নিয়ে অনেকে কোয়েশ্চেন করছে, সুইচ কেস কিছুই না। সুইচ কেস হচ্ছে আপনার এখানে এরকম যদি থাকে যে সুইচ এখানে কিছু একটা আপনি ভ্যালুয়েবল এ চেক করতেছেন। কেস 1 হলে এটা, কেস 2 হলে এটা। হুম? নরমালি ব্রেক দেওয়া থাকে। এটার পরে ব্রেক, এটার পরে ব্রেক। সো সুইচ কেস হচ্ছে আপনার ওই এক্সপ্রেশনটা যে এভাবে লিখতে পারেন যে সুইচ এটা লিখলেও সমস্যা নাই, বা সুইচ এক্সপ্রেশন এ হোয়াট এভার যাই লিখেন। তারপর হচ্ছে আপনাকে এটা কিন্তু মাল্টিপল ভাগে ভাগ হয়ে যাচ্ছে যে ইফ এ ইকুয়াল ইকুয়াল 1, ইয়েস একটা কাজ করলাম, অথবা এখান থেকে অ্যাকচুয়ালি আরেকটা আসবে। অ্যাকচুয়ালি এই সুইচ কেসটা থেকে প্যারালালি কয়েকটা বের হয়, কাইন্ড অফ এরকম ভাবতে পারেন। হ্যাঁ, এরকম যে ইফ এ ইকুয়াল ইকুয়াল 1 এটা করো, ইফ এ ইকুয়াল ইকুয়াল 2 এটা করো, ইফ এ ইকুয়াল ইকুয়াল 3 এটা করো। করলাম, করলাম, করলাম। তারপরে এই ব্র্যাকেটটা শেষ হলে ধরেন আপনার আরেকটা কিছু করা আছে যে প্রিন্টএফ সাম। তাহলে ৩টা থেকেই কি হবে? ৩টা থেকেই অ্যারো বের হয়ে এখানে আপনার প্রিন্টএফ সাম। সো জাস্ট ফ্লো জাস্ট ফলো করা, আর কিছুই না। ঠিক আছে? আর আপনাকে যদি সিরিজ বের করতে দেয় তখন তার আপনার সুইচ কেসটা লাগতেছে না, সো এই ঝামেলা নেই। সিরিজ বের করলে সুবিধা আছে, আপনার শুধু ফর লুপ দিয়ে কাজ হয়ে যাচ্ছে, বাকিগুলো তো অ্যাকচুয়ালি দরকার হয় না। আর যদি কোড দেওয়া থাকে তাহলে জাস্ট কোড দেখে দেখে এমনি আঁকবে। এই তো, ফ্লো চার্টও কঠিন কিছু না। জাস্ট বেসিক স্ট্রাকচারগুলো ভুলে যায় না, যে ডু হোয়াইল কিভাবে করে, হোয়াইল কিভাবে করে, ইফ এলস কিভাবে করে। ঠিক আছে? এই তো। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? মোটামুটি তো সবই বলে দিলাম। আর ম্যানুয়াল ট্রেসিং বুঝে শুনে করবেন, যে আপনার ভ্যারিয়েবলের নাম নেম হচ্ছে নর্মালি দেওয়া থাকে, যেগুলো দেওয়া আছে চেঞ্জটা দেখাবেন। আপনি কি প্রিন্ট করছে না করছে এইসব দেখানোর কোনো দরকার নেই। আপনার শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হলে আপনি ওটা চেঞ্জটা লিখবেন, যদি চেঞ্জ না হয় উপরে যে ভ্যালুটা ছিল সেটাই বসাই দিবেন। এই তো, এটা সেম 1D এর ক্ষেত্রেও সেম, 2D এর ক্ষেত্রেও সেম। এই ফর লুপের বা যদি এরকম নেস্টেড লুপের কোনো ম্যানুয়াল ট্রেসিং দেয় ওটার ক্ষেত্রেও সেম, একই জিনিস ফলো করবেন। ঠিক আছে? এই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়ানডে থেকে যে একটু আগে যে সিটির কোশ্চেন দেখালাম ওই টাইপের প্রবলেমগুলো জাস্ট দেখবেন, যে আপনার সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সার্চ, ডিলিট, বেসিকগুলো জাস্ট বুঝতে পারছেন, বেসিকগুলো জাস্ট প্র্যাকটিস করবেন। কোনটা থেকে কি আসবে আমি তো ধরে ধরে বলে দিছি, ওইভাবেই প্র্যাকটিস করবেন, বাইরে কিছু দেখার দরকার নেই। আর বেসিক জিনিসগুলো ভুল করেন না, যে ভালো করে খেয়াল করবেন যে ভ্যারিয়েবলের নাম ভ্যালিড কোনটা, ইনভ্যালিড কোনটা, একটু ভালো করে ২ বার করে এটা খেয়াল করে লিখবেন। হ্যাঁ, কঠিন কিছু না, রুলস আপনি জানেন। হুম, বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ২ টারই হার্ড কপি হচ্ছে কালকে জমা দিবেন আমার অফিসে, যেকোনো টাইমে আমি থাকি না থাকি অসুবিধা নেই। আমার ডেস্কে রেখে আসবেন, অথবা হচ্ছে অ্যাটেন্ডেন্টকে বলবেন আমার ডেস্কে রেখে দিতে, রেখে দিবে। ঠিক আছে? যারা সফট কপি জমা দেন নাই এখনো তারাও হার্ড কপিটা জমা দিয়ে দিন। ঠিক আছে? বলেন। জমা দিছেন ঠিক আছে, বাট হার্ড কপিটাও দিতে হবে। মেইন হচ্ছে আমার হার্ড কপি। কারণ আমি হ্যাঁ, টিএ কে তো আমি হার্ড কপি দিব, মানে গ্রেডারকে। সো এই কারণে হচ্ছে হার্ড কপিটা দিন। এখনই তো প্র্যাকটিস করবেন, পরে প্র্যাকটিস করে লাভ আছে মিড হয়ে গেলে। এখন দেখেন আজকের মধ্যেই করে ফেলেন। হ্যাঁ, হুম। তো পরীক্ষার আগে সব সলভ করে যাবেন না? ওগুলো তাহলে কি রেখে দিবেন পরীক্ষার পরের জন্য? যখন সলভ করতেছেন ওটাই হচ্ছে লিখে ফেলেন অফসেটে। তাইলেই হইছে। ঠিক আছে? অত সুন্দর করে লিখতে হবে না। জাস্ট সলভ করেন। হুম। আচ্ছা, তাহলে আছে। হ্যাঁ, 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 মনে হয় পাইছি। হ্যাঁ। আমি ২ টা ৩ টা অ্যাসাইনমেন্ট পাইছিলাম ওইদিন ডেস্কে। হ্যাঁ। হুম। হ্যাঁ, ওটা তো হ্যাঁ, সবগুলাই তো ধরে, ধরে চেক করা হবে না? তো সবগুলাই কমপ্লিট করতে হবে। দেখেন যতটুকু পারেন। আচ্ছা, পরে যদি ধরেন একেবারেই কমপ্লিট হয় না, ১-২ টা বাকি আছে। মানে রাফ হলেও আরকি করে ফেলেন। মানে খারাপ লেখা হলেও সমস্যা নাই। করে ফেলেন আরকি। ঠিক আছে? চেষ্টা করেন কালকে দেওয়ার জন্য। যদি একেবারেই না হয় তাহলে নেক্সট যেদিন ইউনিভার্সিটিতে আসবেন ঐদিন যেয়ে জমা দিন। হ্যাঁ, ইফেলস থেকে ২ টাই আসতে পারে। সুইচ কেস থেকেও ইফেলস আসতে পারে, ইফেলস থেকেও সুইচ আসতে পারে।
ইফ এলস থেকে কি সুইচ? ইফ এলস থেকে সুইচ ধরেন ইফ এলস থেকে সুইচ কোনো এক্সাম্পল আছে আপনার কাছে? না হলে আমি আমার মতো একটা দেখিয়ে দিই। আচ্ছা গ্রেট। এরকমও আসতে পারে। অথবা এই জায়গাতে ভ্যালুও দিয়ে দিতে পারে। বলেন, হ্যাঁ বলেন, কিছু বলতেছিলেন? উম কোশ্চেন থেকে আমার তো কাছে তখন কোশ্চেন ভাবে না। আচ্ছা আমার কাছে যতটুকু মনে আছে আমি দেখতেছি। এরকম মনে হয় মিড কোশ্চেন একটা ছিল। সাপোজ এরকম একটা কোড আছে। সো এরপর হচ্ছে আপনাকে সুইচ করতে হবে। ফার্স্টে সুইচে কি দেখতে হয় যে এই ইফের মধ্যে কি লেখা আছে? ইফের মধ্যে লেখা আছে a is greater than 5, তার মানে কি a is greater than 5 এই জিনিসটা ট্রু কিনা সেটা চেক করতেছে। তো আপনাকে সুইচের মধ্যে স্পেসিফিক্যালি এটা বললেও সমস্যা নেই, এমনি দিলেও সমস্যা নেই, তাই না? এটা আমরা বেসিক্যালি কি দেখতেছি যে a is greater than 5 কিনা। সো অ্যাকচুয়ালি আমার কনসার্নটা হচ্ছে এখানে a is greater than 5, ঠিক আছে? আচ্ছা, তো এইটার ভিতরে কি হতে পারে? এটার ভিতরে হচ্ছে আপনার দুইটা ইয়ে আসতে পারে। একটা হচ্ছে যে আপনার কেস ওয়ান, আরেকটা হচ্ছে কেস জিরো। কারণ কি এই এক্সপ্রেশনটা হয় ট্রু হবে বা ফলস হবে, অন্য কোনো ভ্যালু কি হওয়া পসিবল ট্রু ফলস বাদে? পসিবল না তো। হয় এ ইজ গ্রেটার দেন 5 এটা ট্রু হবে, না হলে ফলস হবে, তাই না? গ্রেটার দেন লেস দেন সাইন তো এটাই মিন করে। সো যদি ট্রু হয় তাহলে আমরা কেস ওয়ান ধরতেছি, কারণ হচ্ছে এটা ইন্টিজার, কেসের পর নর্মালি ইন্টিজার লেখা হয়। হ্যাঁ, তার মানে এটা ধরে নিলাম ট্রু। ট্রু হলে কি করছে, এখানে এই লাইনটা প্রিন্ট করছে যে প্রিন্ট এফ এ ইজ গ্রেটার দেন ব্লা ব্লা। আচ্ছা, এখন যদি এটা ফলস হয়, ফলস হলে দেখেন এরপরে কি আছে, এলস। এলস মানে কিন্তু ফলস। এলস এর পরে আরেকটা ইফ আছে। এই ইফটা কি? এই ইফটা হচ্ছে আপনার আবার আরেকটা সুইচ কেস। এখানে কি চেক করতেছে, এ ইজ লেস দেন 5 কিনা। এ যদি লেস দেন 5 হয়, এটা হচ্ছে নেস্টেড অ্যাকচুয়ালি কাইন্ড অফ। সো বা এরকম বলতে পারেন এলস হলে আরেকটা সুইচ কেস শুরু হচ্ছে, যেমন এখানে এলস হলে আরেকটা ইফ, এটা তো নেস্টেড ইফই। সো এখানেও নেস্টেড সুইচ কেস আসবে। সো কেস যদি জিরো হয় মানে এটা ফলস হয়, তখন হচ্ছে আপনার এজ লেস দেন 5 কিনা এটা চেক করতেছে। এটার ক্ষেত্রে দুইটা কেস হওয়া সম্ভব, যে এজ লেস দেন 5 এটা ট্রু হবে অথবা এটা ফলস হবে। যদি এটা ট্রু হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে যে এজ লেস দেন হোয়াট এভার। আর যদি এটা ফলস হয় সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পরের ধাপে চলে যাবে। হ্যাঁ, কেস জিরোতে সিম্পলি কি প্রিন্ট করতেছে যে আপনার প্রিন্ট এফ এ ইজ ইকুয়াল এটা, শেষ। বুঝতে পারছেন? দুইটা ব্র্যাকেট হবে। এটা জাস্ট দেখে দেখে আঁকবেন। ইফ আছে তার মানে আমাকে সুইচ কেসের ভিতরে এই এক্সপ্রেশনটা ঢুকাতে হবে। এন্ড এই এক্সপ্রেশনের ভ্যালু কি কি হতে পারে? যত কিছু হতে পারে সেগুলো দিয়ে প্রত্যেক একটা একটা কেস হবে। যেমন এরকম যদি থাকে যে এ ধরেন এরকম দিল ইফ এ ইকুয়াল ইকুয়াল 1, তারপর আরেকটা ইফ দিল ইফ এ ইকুয়াল ইকুয়াল 2, তাহলে হচ্ছে আমার সুইচের মধ্যে কি আসবে, তখন সুইচের মধ্যে আসবে এ। অন্য কালার দিলে কি, সুইচের মধ্যে হচ্ছে আসবে এ। আর কেসের মধ্যে কি আসবে, কেসের মধ্যে আসবে 1, কেসের মধ্যে আসবে 2, এরকম যতগুলো ইফ দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য এক একটা কেস জেনারেট হবে। বুঝতে পারছেন? যে দেখে দেখে এটা ট্রান্সফার করবেন। হ্যাঁ বলেন। ডিফল্ট অ্যাকচুয়ালি কেস জিরোটাই ডিফল্ট হয়ে যাবে আপনার, বুঝছেন? যখন ট্রু ফলসের ব্যাপার থাকে তখন অ্যাকচুয়ালি ডিফল্ট না লিখলেও সমস্যা হয় না। হ্যাঁ, বা এই এলস এর জন্য আপনি ডিফল্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। এই এলস এর জন্য আপনি ডিফল্টও ইউজ করতে পারেন, কেস জিরো ইউজ করতে পারেন, সমস্যা নেই। কারণ এটা যদি ফলস হয় আপনার এলসটাই কাজ করবে, তাই না? কারণ এই ইফ ফলস হলে এলস ইফে আসবে, এলস ইফ ফলস হলে এখানে আসবে। তাছাড়া কিন্তু এটা আসা সম্ভব না, ফলস না হলে এই এলসে আসবে না। সো এটা আপনি কেস জিরোর ভিতরেও লিখতে পারেন, ডিফল্টেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই তো। আর উল্টাটাও আসতে পারে, সুইচ কেস দিয়ে দিছে ইফ এলস লিখতে হবে, এটাও হতে পারে। তখন জাস্ট কেসগুলো ম্যাচ করবেন যে এজ গ্রেটার দেন 5 এটা ইকুয়াল ইকুয়াল 1 কিনা, এজ গ্রেটার দেন 5 ইকুয়াল ইকুয়াল 0 কিনা। এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই। এটা জাস্ট মিনিংটা ঠিক থাকলেই হলো। আপনার কোড ঠিক মতো ওইটা লেখার পরে লজিক্যাল মিনিং বা মিনিংটা চেঞ্জ না হলেই হলো। ঠিক আছে? এই তো। ওকে। আর আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এই তো এখন প্র্যাকটিস করেন।
সবই তো মোটামুটি বলে দিছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার কাছে সবগুলো সলভ করা নাই। ওই যে দেখলেন তো আধা, আধা করা আছে আরকি। যা করা আছে ওটা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এখনই দিয়ে দিব, আমি এখনই দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আর পরীক্ষা দিয়েন কালকে ভালো করে। হ্যাঁ। না ভয়, ও আচ্ছা হ্যাঁ, ওটা একটা ইস্যু। এটা সমস্যা হয়ে গেছে। হুম। আমার বাসাও মিরপুরে। আমার জন্যও ডেঞ্জারাস, তাও যেতে হবে। আমার বাসা হচ্ছে মিরপুর ২। ও আচ্ছা। হ্যাঁ, এদিক থেকে আমাদের জন্য অনেক দূরে হয়ে যায়। কিন্তু কিছু করার নাই। এখন এর মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে। মাত্র তো ২ দিন পরীক্ষা হলো। এটাও একটা সমস্যা। এতগুলো স্ট্যাক হয়ে আছে। এতগুলা কবে নিবে, কি করবে আসলে জানি না। কারণ অনলাইনে তো পসিবল না, অফলাইনে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে হ্যাঁ, যেদিন অবরোধ থাকে না ওইদিন দেয়। অবরোধের দিন দেয় না। আচ্ছা। ঠিক আছে, ওকে। সবাই ভালো করে এক্সাম দিয়েন। আমি এই যে এখনই এগুলো আপলোড করে দিচ্ছি। সমস্যা নেই। ওকে। ঠিক আছে।